উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 23। শুরুতেই আবার দেখাতে থাকে যে রাজা রানীকে একসাথে শুয়ে থাকতে দেখে শাহী চিকিৎসক ইউচারের ভঙ্গিমা দেখা এবং তারপর সেখান থেকে চলে যায়। উনি সেখানে উপস্থিত হয়ে যায় কমান্ডার সু আর তার লোকেরা। কমান্ডার সু এগিয়ে গিয়ে রাজা ঠ্যাংকে ডেকে তোলে এবং তাকে জিজ্ঞেস করতে থাকে যে বাইরে সে দেখেছে সেন্সারেড গোয়ানো বেহুশ হয়ে পড়ে আছে। তাই সে জানতে চাইছে যে রাজা আর রানী কক্ষের ভেতরে ঠিক আছে কিনা। তোরে রাজা ঠ্যাং জানায় সে আর রানী একদম ঠিক আছে। কমান্ডার সু বলে ঠিক আছে, সে বাইরে অপেক্ষা করছে এবং পাহারা দিচ্ছে, কোনো অসুবিধা হলে তাকে ডেকে নিন। এদিকে দেখায় প্রধানমন্ত্রী লিউশি এবং তার পত্নী ইউংফু তাদের ঘরের মধ্যে একান্তে আই কন্ট্যাক্ট গেম খেলছে এবং ক্রমাগত তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। ইউংফু এখানে চোখ ফেলতে চাইলে লিউশি সেই ব্যাপারটা বুঝে যায়। সে নিজেই আগে চোখ ফেলে দিয়ে হেরে যায় এবং বলে যে সে আগেই বলেছিল ইউংফু থেকে সে জিততে পারবে না। ইউংফু ব্যাপারটা বুঝে যায় আর লিউশিকে বলতে থাকে সে হেরে গেছে তার জন্য খারাপ লাগেনি, কিন্তু সে হারার নাটক করেছে এটা তাকে খারাপ লাগে। লিউশি বলে ইউংফুকে যে সে ভীষণ স্মার্ট মেয়ে। ইউংফু বলে লিউশিকে তার কি মনে হয় সে তার থেকে কিছু লুকোতে পারবে, সে সবই বুঝতে পারে। জিজ্ঞেস করে লিউশিকে যে তার মেয়ে জিনফিং রাজার সাথে ঠিক আছে তো, কারণ সে শুনেছিল যে এই গেমটাই নাকি খেলেছিল জিনফিং তার জামাইয়ের সাথে। সে জানে ইউংফুকে চিন্তা না করতে, তারা একসাথে খুবই ভালো সময় কাটাচ্ছে। ইউংফু বলে সে ব্যাপারটা বুঝতে পারছে, কিন্তু তার মা তাকে জানিয়েছিল যে সুন্দর দেখতে পুরুষদের থেকে সবসময় বেঁচে থাকবে, দূরে থাকবে, তারা ধোকা দেয়। সেই কথাটা শুনে একটু থেমে যায়, কারণ এখানে সেও সুন্দর দেখতে। আর পরোক্ষভাবে ইউংফু এখানে লিউশির কথাও বলেছে। প্রধানমন্ত্রী লিউশি ইউংফুকে জানায় তাকে এভাবে চিন্তা করতে হবে না, রাজা ঝ্যাং এরকম মানুষই না। দ্বিতীয়ত ইউংফু এখানে যথেষ্ট চালাক মানুষ আর এরকম মেয়ের সে জন্মই দেয়নি, অর্থাৎ জিনফেং এর কথা বলে এখানে যাকে সহজে ধোকা দেওয়া যায়। ইউংফু বলে তার মানে সে এতটাই ভরসা করে রাজা ঝ্যাংকে, তাহলে আশা করছে যে রাজা ঝ্যাং ভালো। উনি লিউশি ঘরের পাশ দিয়ে কারোর যাওয়ার ছায়া দেখতে পায়। পর লিউশি ইউংফু থেকে বিদায় নিয়ে ঘরের বাইরে বেরিয়ে দেখে তার অ্যাটেন্ডার ইউ এসেছে তার সাথে কথা বলার জন্য। লিউশি আর মিস্টার ইউ চাঁদ দেখতে দেখতে কথা বলতে থাকে। মিস্টার ইউ জানায় আজকে রাতে রাজা রানীর কক্ষে সোনালী ধূপবাতি তাদের দুজনকে বেহুশ করার জন্য জ্বালিয়েছিল একজন, কিন্তু সে কে এখন পর্যন্ত জানা যায়নি। মিস্টার ইউ জিজ্ঞেস করে লিউশিকে এই বিষয়কে সে ইনভেস্টিগেট করবে। লিউশি বলে তাকে এই নিয়ে এত বেশি চিন্তিত হতে হবে না, বিষয়টা খুবই ছোট আর এরকম কোনো ব্যক্তি এই কাজটা করছে যে সেই ফর্মুলাটা খুঁজছে। লিউশি হঠাৎই এখানে মিস্টার ইউকে জিজ্ঞেস করে বসে যে আজকের দিনটা তার মনে আছে, যে 20 বছর আগে আজকের দিন কি হয়েছিল। উত্তরে মিস্টার ইউ জানায় যে আজকের দিনই 20 বছর আগে রাজকুমার বু বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল এবং পালিয়ে গিয়েছিল, আর প্রধানমন্ত্রী লিউশি 30 জন ঘোড়সওয়ারি নিয়ে তার পিছু নিয়েছিল এবং তাকে আবার ফিরিয়ে এনেছিল। সে জানায় মিস্টার ইউকে যে 20 বছর আগে এই দিনই সে জিয়ানপা গ্রাম খুঁজে পেয়েছিল। এটা হতেই পারে যে যেই জিনিসটা একজনের কাছে গুরুত্বপূর্ণ অন্যের কাছে বেকার হতেই পারে। মিস্টার ইউ জানতে চায় তাহলে এই বিশেষ ফর্মুলাটা কাকে দিয়ে খোঁজ করানোর কথা ভাবছে লিউশি। ধরে লিউশি জানায় বিশেষ জিনিস বিশেষ কাউকে দিয়ে সে খোঁজ করানোর প্ল্যান করবে ঠিকই। এদিকে দেখায় রাজার কক্ষের বাইরে দাঁড়িয়ে রাজার অ্যাটেন্ডার সুয়ান এবং সেন্সারেড গোয়ান কথা বলছে। অ্যাটেন্ডার সুয়ান গোয়ানকে বলছে যে কাল রাতে যা অবস্থা করলো সে তার নিজেকে নিশ্চয়ই তার শরীর স্বাস্থ্য ঠিক আছে, সে যা যা জানার বা লেখার নিশ্চয়ই লিখে নিয়েছে, নথিভুক্ত করে নিয়েছে তার খাতায়। এখানে লজ্জা পেয়ে সুয়ানকে বলতে থাকে যে সে ভুল করে ছাদে উঠে গেছিল রাজার রানীর কক্ষে, এখানে সে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু কি আর করা যেতে পারে বুঝতে পারছে, তার নিজেরও খুব লজ্জা লাগছে। এখানে সে বিস্তৃতভাবে রাজার রানী গতকাল রাত কেমন কাটিয়েছে তাকে জানতে হবে এবং সেগুলো নথিভুক্ত করতে হবে তার খাতে করে। সুয়ান জানিয়ে দেয় রাজার রানী গতকাল রাতে খুব ভালোভাবে ঘুমিয়েছে, এখনো পর্যন্ত তারা ঘুমিয়েই যাচ্ছে। সুয়ান এখানে বিবরণে বিস্তৃত না বলতে থাকে। সেন্সারেড গোয়ান এখানে গডফাদার ফু যে সুয়ানের ছিল বিষয়ে দিব্যি খাইয়ে তাকে বলতে থাকে যে এবার বলতে, মানে সুয়ান ইমোশনাল হয়ে যায় এবং জানতে থাকে যে সে বাইফুকে চেনে। তোরে সেন্সারেড গোয়ান জানে বহু বছর আগে ছেড়ে যাওয়ার আগে এখানে সুয়ানকে দাসী ফেংইউ এবং বাইফু জানিয়েছিল সেন্সারেড গোয়ানের সাথে ড্রিঙ্ক করতে করতে। এখানে সব থেকে বেশি চিন্তিত সুয়ানকে নিয়ে তারা, এবং চলে যাওয়ার আগে রাজার কাছে তারা সঁপে দিয়ে যাচ্ছে এবং আশা করছে যে তার সাথে ভালো ব্যবহার করবে। সেন্সারেড গোয়ান এখানে সুয়ানের থেকে জানতে চায় যে রাজা নিশ্চয়ই তার সুয়ানের সাথে ভালো ব্যবহার করে। কেঁদে কেঁদে সুয়ান বলতে থাকে যে হ্যাঁ, এখানে গডফাদারের মতোই রাজা ঝ্যাং সুয়ানের সাথে ভীষণ ভালো ব্যবহার করে। রাজা ঝ্যাংয়ের কাছে এখানে সুয়ান খুবই ঋণী। পরে হাউ হাউ করে কেঁদে সুয়ান বলে দেয় যে রাজা রানী একে অপরকে বাহু বন্ধনে আলিঙ্গন করে ঘুমোচ্ছে। সেন্সারেড গোয়ান ওই কথাগুলো তাড়াতাড়ি তার খাতার মধ্যে নথিভুক্ত করতে থাকে আর সুয়ানকে বলে আরো ডিটেলে বলতে। উত্তরে সুয়ান বলে তাকে আর বিরক্ত না করতে, সে কাঁদছে তখন। এদিকে দেখে জুয়ানচেন হলে রাজার কক্ষে রাজার ঘুম ভেঙে গেছে, কিন্তু রানী তখনও তার বুকে শুয়ে আছে। রানীর হঠাৎ ঘুম ভেঙে গেলে সে উঠে রাজাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। যেখানে তার পেছন লেগে বলতে থাকে তার মনে নেই যে কি হয়েছে। ফেং বলে যে তার একদমই মনে পড়ছে না কি হয়েছে। উত্তরে রাজা জ্যাং বলে যে সে যা ভাবছে সেরকম কিছুই না, গতকাল রাতে কেউ তাকে গুড নাইট না বলেই ভালোভাবে ঘুমিয়ে পড়েছে। ফেং বলে সে এত ভালো ঘুমোয় সে জানতো না। উত্তরে রাজা জ্যাং বলে কতক্ষণ ধরে রাজা জ্যাং এর মাথা ব্যথা করেছে সে নিজেও জানে না। পর রাজার অ্যাটেন্ডার সুয়ান ভেতরে এলে রাজা তার শুকনো মুখ দেখে জানতে চায় কি হয়েছে। তার উত্তরে সুয়ান জানায় চালিযুক্ত গরম হাওয়া তার চোখে চলে গেছিল, তার জন্য চোখটা কুড়কুড় করছিল এবং তার জন্য চোখে জল বেরিয়ে এসেছে, আর কিছু না। এখানে রাজা ঝ্যাং এর কানে কানে বলে যে তার কি মনে হচ্ছে যে
সে সত্যি কথা বলতো, কারণ তারা যেই এলাকায় থাকে, যেই জায়গায় থাকে, সেখানে গরমকালে বালিযুক্ত হাওয়া বয় না। ঝ্যাং বলে জিনফেং এখানে কত চতুর মহিলা, সে তো তাকে বোকা ভেবেছিল, কারণ যেই জিনিসপত্রগুলোর গুরুত্ব নেই সেই জিনিসপত্রগুলো নেই এক্সপার্ট একেবারে জিনফেং। ঝ্যাং সোয়ানকে বলে তাকে তৈরি করে দিতে, কারণ সে সভায় যেতে চাইছে। দিকে দেখায় রাজকীয় চিকিৎসক ইউচ্যাং লিংশু একাডেমি নিজের কক্ষে আছে এবং সে চিরকুটটা দেখছে যেটা তাকে তীরবিদ্ধ করে পাঠানো হয়েছে। এর মধ্যে লেখা আছে যে কিয়ান হুয়া ফু ফর্মুলাটা জুয়ানচেন হলেই লোকানো আছে। উনি সেখানে ইউচ্যাং রানীর গলার আওয়াজ পেলে সে সেটাকে ছিঁড়ে নিয়ে পাশে রেখে দেয়। জিনফেং ইউচ্যাংকে বলতে থাকে তাকে কিছু ওষুধ দিতে, কারণ তার ঘাড়ে খুব ব্যথা করছে, ঘাড়ের মাসেল স্ট্রেন হয়ে গেছে। তো ইউচ্যাং জানায় জিনফেংকে যে যেই ওষুধ চাইছে মাসেলের জন্য সেই ওষুধ শেষ হয়ে গেছে। জিনফেং বলে ইউচ্যাং কি এখানে পাগল হয়ে গেছে, অত ওষুধ কি করে শেষ হয়ে যেতে পারে, কি এখানে নিজে খাবারের সাথে সেই ওষুধগুলো খেয়ে নিয়েছে। ইউচ্যাং বলতে থাকে হ্যাঁ, খেয়ে নিলেই ভালো হতো। ওষুধগুলো খেয়ে নেওয়ার পর তারপর সে দোষ দিয়ে রানী জিনফেং এর ওপর মামলা করতে পারত। জিনফেং বলে ইউচ্যাং এর ওপর রেগে যে সে পাগল হয়ে গেছে। উনি জিনফেং পাশে কাগজ ছেঁড়া সেই ফর্মুলার লেখাটা দেখে নেন। জিনফেং সেই কাগজের টুকরোটা তুলতে গেলে বাধা দিয়ে ইউচ্যাং প্রথম। জিনফেং তবুও কাগজটা তুলে নিয়ে বলে যে এই জিনিসটার বিষয়ে সে কি করে জানে। ইউচ্যাং বলে জিনফেংকে সে কি বলছে বুঝতে পারছে। জিনফেং বলে ফাং ইউ ফু হুয়া কিয়ান, এই যে কথাটা লেখার 5টা পাত্র, এই জিনিসটা কি করে জানে। ইউচ্যাং উত্তরে ইউচ্যাং জানায় যে সে ভুলভাবে উচ্চারণ করেছে, জিনিস সঠিক উচ্চারণটা হলো কিয়ান হুয়া ফু সূত্র। দিকে দেখায় কনসার্ট ডাগরের কক্ষে এসে তার অ্যাটেন্ডার জানাচ্ছে যে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং তাদের মতোই কিয়ান হুয়া ফু ফর্মুলা খুঁজছে। কনসার্ট ডাগর বলতে থাকে তার অ্যাটেন্ডারকে সে বুঝেই ছিল যে চিকিৎসক রাজকীয় ইউচ্যাং সহজ মানুষ, সরল সাদাসিধে না যতটা তাকে দেখে মনে হয়। এখন সে তার স্টেপ দেখেও বুঝতে পারলো যে তার মাথায় কোনো প্ল্যান আছে। কনসার্ট ডাগরের অ্যাটেন্ডার কনসার্ট ডাগরকে জিজ্ঞেস করে যে মহারানীর কি এখানে মনে হয় যে জিউ রাজ্য থেকে পাঠানো হয়েছে রাজকীয় চিকিৎসক ইউচ্যাংকে। তোরে মহারানী কনসার্ট ডাগর জানায় যে তার মনে হয় যে সম্ভবত শুধুমাত্র সে জিউর নাগরিক না। এই বিষয়টাকে চেক করার জন্য তার অ্যাটেন্ডারকে জানিয়ে দেয় কোনো মানুষকে নিযুক্ত করতে। কনসার্ট ডাগরের অ্যাটেন্ডার এখানে কনসার্ট ডাগরের থেকে জানতে চায় যে পরের স্টেপ কি নিতে চাইছে মহারানী। উত্তরে মহারানী জানতে চিকিৎসক যেহেতু এই ফর্মুলাটা খুঁজতে চাইছে তাহলে এখানে তাদেরও উচিত তাকে সাহায্য করা সেই ফর্মুলা খুঁজে পেতে। তো ডাগর তার অ্যাটেন্ডারকে জানিয়ে রাজকীয় চিকিৎসককে সাহায্য করতে, তাকে সংকেত দিতে, সময় পেলেই যেন তাকে সংকেত দেওয়া হয়। রানীর অ্যাটেন্ডার সেখান থেকে চলে গেলে কনসার্ট ডাগর মনে মনে বলতে থাকে যে সে আশা করছে যে ইউচ্যাংকে যেই মানুষ ভাবছে সে সেই ব্যক্তি যেন না হয়। দিকে দেখা একটা ছোট বাচ্চা ঢালু মধ্যে দিয়ে নামতে গিয়ে জলের মধ্যে আছাড় খেয়ে পড়ে। এখানে আসলে কিছু লোক তার পেছনে চেস করছে এবং সেও পালাচ্ছে তাদের থেকে। সৈন্যরা পিছু নিয়ে তাকে না দেখতে পেলে চারিদিকে বলতে থাকে যে সে হয়তো বেশি দূরে যেতে পারেনি, তাকে তাড়াতাড়ি খুঁজে আনতে। সেই ছোট ছেলেটা ভয় পেয়ে একটা ঘরের ছাদের উপর উঠে গেছে আর তার কাছে বের করা একটা টোকেন নিয়ে দেখতে থাকে। আর সে তখন আকাশের দিকে তাকালে ফানুস উঠতে দেখে অনেকগুলো। ছেলেটা আসলে এখানে ভীষণ ভয় পেয়ে আছে। তারা খাওয়ার পর সম্ভবত প্রিয়জন থেকে দূরে সরে যাওয়ার জন্য সে কেঁদে যাচ্ছে ক্রমাগত। উনি দেখা যায় যে এটা একটা স্বপ্ন দেখছিল ইউচ্যাং তার ছোটবেলা নিয়ে। ছোটবেলায় তার হয়তো এরকম কোনো খারাপ স্মৃতি আছে। ঘুম ভেঙে গেলে সেই ছোটবেলার টোকেনটা বার করে নিয়ে সে নিজে দেখতে থাকে। পুরোনো কথাগুলো তার মনে পড়ে যায়। এখানে আবার টোকেনটার মধ্যে ইয়া শব্দটা খোদাই করা আছে। এদিকে দেখা এমপ্রেস ডাওগার রাজা রানীকে সামনে বসিয়ে জিজ্ঞেস করছে যে তারা আজকাল কেমন তাদের সময় কাটছে। তোরে রাজা সিং এমপ্রেস ডাওগারকে জানায় যে সঠিকভাবে সময় কাটছে তাদের। তারপরে জিনফেং এর মাথায় হাত দিয়ে দেখতে থাকলে এমপ্রেস ডাওগার জিজ্ঞেস করে জিনফেংকে তার কি মাথা ব্যথা করে। জিনফেং এমপ্রেস ডাওগারকে না বলতে যাবি তার আগে এমপ্রেস ডাওগার একজন দাসীকে বলে দেয় যে রানী ঠান্ডা লেগে যাবে, দরজা জানলা বন্ধ করে দিতে। খিদে পাওয়ার জন্য সম্ভবত সে তার পেটে হাত দিলে এমপ্রেস ডাওগার এখানেও ভুলবো। রাজদাসীদের ব্যস্ত হয়ে বলতে থাকে যে একটা বালিশ দিতে রানীর কোমরে সাপোর্ট দেওয়া। এমপ্রেস ডাওগার এখানে সম্ভবত ভেবে বসে যে খুব তাড়াতাড়ি সে ঠাকুমা হতে চলেছে। পর এমপ্রেস ডাওগার রানী জিনফেংকে আলু বোখরা খেতে যায় যেটা টক। রানী বলে মজা করে খেতে খেতে তার এই টক আলু বোখরা খুবই ভালো লাগে। এমপ্রেস ডাওগার আন্দাজ করে নেয় যে রানী কনসিভ করে গেছে। ডাওগার খুশি হয়ে তার পূর্বজদের আশীর্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে থাকে। রাজা রানী এখানে তার কোনো কথাই বুঝতে পারেন না। এমপ্রেস ডাওগার বলে এবার তাকে গিয়ে প্রিপেয়ার করতে হবে সবকিছু। এমপ্রেস ডাওগার চলে যাওয়ার পর রানী জিনফেং জানতে চায় রাজা ঝ্যাংয়ের থেকে কি প্রস্তুত করার কথা বলছে ডাওগার। উত্তরে রাজা ঝ্যাং বলে সেও কিছু বুঝতে পারেনি কি চাইছিল তার মা। দিকে দেখা এমপ্রেস ডাওগার রাজা ঝ্যাং এবং রানী জিনফেংকে নিয়ে এক জায়গায় এসেছে। এমপ্রেস ডাওগার তাদের দুজনকে বলতে থাকছে যে এইসব বিষয় নিয়ে তারা যেন ঘাবড়িয়ে না যায়, এখানে এসেছে ভালো সময় কাটানোর জন্য। উত্তরে জিনফেং জানায় সে একদমই ঘাবড়িয়ে নেই, ঠিক আছে তার মাকে এখানে এত চিন্তা করতে হবে না। এখানে রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করে বসে যে তাকে দেখে কি তার সুমন মনে হতো। রাজা ঝ্যাং হেসে বলতে থাকে যে একসময় জিনফেংই বলেছিল রাজা ঝ্যাংকে তার সন্তান হলে সে তার নাম পিক
এগিয়ে রাখতে চায়। এখানে নিঃসন্দেহে রানী জিনফিং সুমরি হচ্ছে। এদিকে দেখায় রাজমহলে একই পথ দিয়ে কনসার্ট ডাওগার, রাজকুমার চোং, ইম্পেরিয়াল ফিজিশিয়ান ইউচ্যাং যাচ্ছে। ইম্পেরিয়াল ফিজিশিয়ান এখানে রানীকে দেখে তাকে অভিবাদন জানাচ্ছে। ডাওগারও এখানে তাড়াতাড়ি করে রাজকুমার চোং এর হাত ছাড়িয়ে ইম্পেরিয়াল ফিজিশিয়ান ইউচ্যাং এর সামনে গিয়ে দাঁড়ায়। এখানে ইউচ্যাং এর প্রশংসা করে বলতে থাকে যে তার সমস্ত কসমেটিক ব্যবহার করে আগের থেকে তাকে আরো বেশি সুন্দর লাগছে এবং আরো বেশি এনার্জেটিক সে ফিল করছে। অনেক বেশি কনফিডেন্স মনে হচ্ছে এখন তার নিজের ভেতর। হ্যান্ড ক্রিম আর ফেস ক্রিম দিয়েছিল সেগুলো ব্যবহার করে তার এখন আরো ভালো লাগছে। ইউচ্যাংকে বলে কনসার্ট ডাওগারের মুখে হাত দিয়ে দেখতে। ইউচ্যাংও সেই কাজটাই করে। কুমার চোং এই দুজনের ব্যবহার দেখে বুঝতে পারে না তার মায়ের কি হয়েছে, সে কেন এরকম আচরণ করছে। কনসার্ট ডাওগার এখানে ইউচ্যাং এর প্রশংসা করে বলে এই সমস্ত কিছুই তার জন্যই হয়েছে। যা আগে সে জিনিসপত্র কসমেটিক ব্যবহার করতো তার থেকে 100% বেশি প্রভাবী ইউচ্যাং এর কসমেটিক জিনিসপত্র। এখানে ইউচ্যাং এর বুকে ট্যাপ করে তার জামার মধ্যে কিছু একটা দিয়ে দেয়, সম্ভবত কোনো চিরকুটের মধ্যে সংকেত সেটা। কুমার ডুয়ানিউন চোং তার মা কনসার্ট ডাওগারকে একপাশে টেনে নিয়ে গিয়ে বলতে থাকে তার মা এগুলো কি করছে, কেন করছে। বিষয় যদি এমপ্রেস ডাওগার এবং তার দাদা মহারাজ ডুয়ানিউন ঝ্যাং জেনে যায় খুব খারাপ। ডাওগার জানায় হ্যাঁ একদম খারাপ হয়ে যাবে, কিন্তু এই বিষয়ে তাদের জানাবে কে, সে এমন কি বা কাজ করেছে যেই জন্য সবকিছু খারাপ হয়ে যাবে। কুমার চোং বলে কনসার্ট ডাওগারকে সেই শাহী চিকিৎসকের গায়ে হাত দিয়ে কি আচরণ করছিল। ডাওগার এখানে চোংকে জানায় যে আজকে এই কাজটা তাকে করতেই হতো, কাল পর্যন্ত সে অপেক্ষা করতে পারতো না, হলে আজ না হলে কাল তো তাকে এই কাজটা করতেই হতো। এখানে তার ছেলে চোং হয়তো তাকে ভুল বুঝছে, কোনো ডেটিং এর বিষয় না, আসলে রাজকীয় চিকিৎসকের থেকে সে আরো বেশি সৌন্দর্য উপচার নিতে চাইছে বলে কনসার্ট ডাওগার সেখান থেকে চলে যায়। রাজকুমার চোং এখানে ইউচ্যাং এর উপর একদম ভরকে যায়। সে বলতে থাকে তার সাহস কি করে হলো এইসব কাজগুলো করতে থাকে। বলে সে হয়তো ভুল বুঝছে, ব্যাপারটা এরকম কিছু না। কুমার চোং ইউচ্যাংকে বলে তাকে বোঝানোর কোনো দরকার নেই, সে খুব ভালো মতো বুঝতে পেরেছে তার বৌদি এখানে রানী জিনফিংকে সে হাত করতে পারেনি বলে এখন রানী কনসার্ট ডাওগারকে সে হাত করার চেষ্টা করছে। এখানে সাবসাবভাবে ইউচ্যাংকে জানিয়ে দেয় যে এখানে ত্বক পরিচর্যা এবং বিভিন্ন রূপ পরিচর্যার প্রসাধন ইউচ্যাং এর মিথ্যে, এই দুটো জিনিসই যেন সে তার মা অর্থাৎ কনসার্ট ডাওগারের থেকে দূরে রাখে, বলে এখানে ফলাফল ভালো দেখবে না ইউচ্যাং। এখানে একটু রেগে গিয়ে রাজকুমার চোংকে খুঁচিয়ে দেয়। প্রথমে বলতে থাকে যে রাজকুমার চোং হয়তো বিষয়টা ভুল বুঝেছে, এটাও ঠিক। এখানে সে কোনোভাবেই তাকে কোনো স্পষ্টীকরণ দেবে না। হয়তো এখানে খানিকটা ঠিকই ধরেছে যে ইউচ্যাং এখানে হাত করতে চাইছে কনসার্ট ডাওগার, কিন্তু এই বিষয়ে সে কি বা করতে পারে, কোনো সাহায্যই করতে পারবে না। চিকিৎসক ইউচ্যাং এখানে রাজকুমার চোংকে জানাতে থাকে যে তাদের মধ্যে অন্তর খুবই কম, তারা একরকমই। ইউচ্যাং হাত করতে চাইছে কনসার্ট ডাওগারকে, এখানে ডুয়ানিউন চোং হাত করতে চাইছে লিউ বায়ুকে, কারণ সে তাকে তার নিয়ন্ত্রণে রাখতে চায়, সে তাকে পছন্দ করে। ইউচ্যাং এর এখানে কারণটা অন্য, সে এখানে কনসার্ট ডাওগারকে এটা বোঝাতে চাইছে যে সে তার খারাপ দেখতে মুখটা নিজমহলে চারিদিকে ঘুরে ঘুরে এবং অন্তর্মহলের হেরেমে সবাইকে যেন বেদনা দেওয়া বন্ধ করে দেয়। কুমার ডুয়ানিউন চোং এখানে ইউচ্যাং এর উপর ভীষণভাবে রেগে যায় আর বলতে থাকে তার যদি সাহস থাকে আর একবার এই কথাগুলো বলতে, আবার সেইগুলো যেগুলো বলেছে এক্ষুনি তোরে। রাজকীয় চিকিৎসক ইউচ্যাং বলতে থাকে সে ভয় পায় এটা কোনোভাবেই না, কিন্তু এখানে তার হাতে আর কোনো সময় নেই বলে সে যেতে থাকে। ইউচ্যাং যাওয়ার আগে শেষবার বলতে থাকে রাজকুমার চোংকে যে সে তো কথা দিয়েছিল তার দাদা ঝ্যাংকে মিস লিউ বায়ুর উপর নজর রাখবে, তাহলে এখানে তো ব্যর্থ হলো সে, কারণ একসাথে লিউ বায়ু এবং ইউচ্যাং এর উপর সে নজর রাখতে পারবে না। রাজকুমার চোং এখানে রেগে বলতে থাকে ইউচ্যাংকে যে সে খুবই খারাপ, খুবই একটা অদ্ভুত মানুষ, মানে সে তার বৌদিকে পটাতে পারেনি বলে এখন তার মায়ের উপর চেষ্টা করছে। এখানে সে কোনোভাবে ডিজার্ভ করে না সবার সাথে ভালোবেসে থাকার, এখানে সে একা থাকার ডিজার্ভ করে। দেখায় লিংশু একাডেমিতে রাজকীয় চিকিৎসক হন্তদন্ত হয়ে ঢুকতে থাকে, উনি অন্য একজন চিকিৎসকের সাথে তার ধাক্কা লাগে এবং সেই চিকিৎসকের হাতে জলের একটা পাত্র ছিল সেটা উল্টে যায় রাজকীয় চিকিৎসক ইউচ্যাং এর গায়ে। নবীন চিকিৎসক ভয় পেয়ে ক্ষমা চাইতে থাকে শাহী চিকিৎসকের থেকে। তখন তাকে সরিয়ে দিয়ে বলতে থাকে যথেষ্ট হয়েছে, তারপর নিজের রাগ শান্ত করে বলে তাকে যে সে সঠিক সময় তার মুখে জল ছিটিয়েছে। পরে ইউচ্যাং নিজের পোশাকের ভেতর থেকে সেই চিরকুটটা বের করে যেটা কনসার্ট ডাওগার তার জামার ভেতরে আটকে দিয়েছিল। চিরকুটের মধ্যে লেখা ছিল যে জুয়ানচেন কক্ষে একটা গোপন কক্ষ আছে। আবার এদিকে দেখায় রাজা রানীর উপর আক্রমণ হয়েছে, রাজা বেহুশ হয়ে গেছে, তার পিঠে তলোয়ার লেগেছে। এখানে তাকে ধরে ভীষণ কাঁদতে থাকছে এবং এমপ্রেস ডাওগার আর তার অ্যাটেন্ডার খুব ভয় পেয়ে গেছে সেই দৃশ্য দেখে। এদিকে দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হতে থাকে যখন রাজা ঝ্যাং মহল থেকে পালিয়ে গেছিল। ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে তার হাতে পায়ের ক্ষত মারের দাগ দেখতে থাকে, যেগুলো লিউসি তার কথা না শোনার জন্য তাকে মেরেছিল। এখানে আশেপাশে বিভিন্ন অঙ্গরক্ষক আর সৈন্যরা খুঁজতে থাকছে রাজা ঝ্যাংকে, আর তারা একসাথে কথা বলছে যে ক্রাউন প্রিন্স রাজা ঝ্যাংকে খুঁজে বের করতেই হবে, নাহলে গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি তাদের ক্ষমা করবে না। সৈন্য অঙ্গরক্ষকরা সেখান থেকে চলে গেলে রাজা ঝ্যাং ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে এবং আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় অনেক সুন্দর ফানুস উঠছে, সেই দেখে তার মুখে হাসি আসে। দেখে দেখায় রাজা বেহুশ অবস্থাতেই হাসতে থাকছে,
সেই পুরনো কথা ভেবে এমপ্রেস ডগার রাজার মুখে হাসি দেখে সে শাহী চিকিৎসককে ডেকে জানতে থাকে যে কি হয়েছে রাজা ঝ্যাং, সে এভাবে হাসছে কেন বেহুশ অবস্থা। শাহী চিকিৎসক তাকে চেক করতে থাকলে এমপ্রেস ডগার জিজ্ঞেস করে রাজা এই আঘাতের জন্য মূর্খ তৈরি হয়ে গেল না? চিকিৎসক জানে এরকম কিছুই হয়নি, রাজা ঝ্যাং ঠিক আছে এবং আস্তে আস্তে তার হুঁশ ফিরে আসছে। এমপ্রেস ডগার বলে রাজা ঠিক আছে, এটাই তার কাছে এখন অনেক বড় ব্যাপার। রাজা ঝ্যাং এখানে চোখ খুলেই এমপ্রেস ডগারের থেকে জিনফিং এর বিষয়ে জানতে চাইতে থাকে। এমপ্রেস ডগার রাজা ঝ্যাং এর কথা না শুনে বলতে থাকে যে আজকের ঘটনা যা হয়েছে সেটা দ্বিতীয়বার কখনো হবে না। এই বিষয়ে সবকিছু যাঞ্চ করার জন্য একজন লোককে সে নিযুক্ত করেছে। কোনো বিষয়ে রাজা ঝ্যাংকে এখন ভাবতে হবে না, যত বেশি সে আরাম করবে তত তাড়াতাড়ি সে ঠিক হয়ে যাবে। রাজকীয় চিকিৎসকও সেখানে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে তাকে তাড়াতাড়ি এখন সে ড্রেসিং করে দেবে আর কিছু সময়ের মধ্যেই রাজা ঝ্যাং কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তখনই সেখানে রানী জিনফিং উপস্থিত হয়ে বলতে থাকে সবাইকে চলে যেতে, রাজা ঝ্যাংয়ের ড্রেসিং সে নিজে করবে। রাজকীয় চিকিৎসক এবং এমপ্রেস ডগার রানীকে বলতে থাকে যে তাদের এটা করতে দেওয়া উচিত। রাজা ঝ্যাং এখনো বিছানা থেকে উঠে বসতে পারেন। তোরে রানী জিনফিং জানায় তাকে তার উপর বিষয়টা ছেড়ে দিতে, তাকে দেখতে সে যখন বলেছে সেই কাজটা করবেই। এমপ্রেস ডগার সকলকে জানিয়ে দেয় যে এই কক্ষ ছেড়ে চলে যেতে আর রানী জিনফিংকে বলতে থাকে তাকে বেশি এত চিন্তিত না হতে, রাজা ঝ্যাং খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এদিকে দেখায় রানী জিনফিং রাজা ঝ্যাংয়ের পরিচর্যা করতে শুরু করেছে, তার পিঠের ঘায়ে তলোয়ারের ক্ষতের মধ্যে ওষুধ দিচ্ছে ও রাজা ঝ্যাংয়ের গায়ে আরো অনেক দাগ দেখতে পায় মারের। গুলো দেখে রানী জিনফিং এর চোখে জল চলে আসে, সে কাঁদতে থাকে। জিনফিংকে এখানে বলতে থাকে তার শরীরে এত দাগ দেখে জিনফিং এভাবে কাঁদছে কেন। দাগগুলোর তাদের ঘটনা সে এখন জিনফিংকে বলছে সে যখন ভীষণ ছোট ছিল এবং তার বাবা অর্থাৎ স্বর্গীয় সম্রাট যে মৃত প্রধানমন্ত্রী লিউসির হাতে রাজা ঝ্যাংকে সঁপে দিয়েছিল। রাজা ঝ্যাং যখন ছোট ছিল কোনো কিছু চাইতো না বা ভুলভাল কিছু করতো, তখন ভীষণ কড়া হাতে শাসন করত লিউসি। তার সাথে থেকে পান খুসলেই তার গায়ে হাত তুলতো, তাকে মারতো। সময় রাজা ঝ্যাং আর সহ্য না করতে পেলে মহল থেকে পালিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে শুরু করে। সে সেখানে কি কি দৃশ্য দেখেছে সেই বিষয়ে বলতে চাইলে রানীর দিকে তাকিয়ে দেখে সে অনবরত কেঁদে যাচ্ছে। হ্যাং এখানে রানী জিনফিংকে বলে থামতে আর জিজ্ঞেস করে কি হয়েছে, এত কেন কাঁদছে সে। রানী জিনফিং কেঁদে কেঁদে বলতে থাকে রাজা ঝ্যাংকে যে সে তো এত স্মার্ট ছিল, সে কেন নিজেকে পিটতে দিল, কেন লিউসির ওপর আবার অ্যাটাক করলো না। শরীরে এত ঘা দেখে এত ক্ষত দেখে তার ভীষণ কষ্ট হচ্ছে, তাই সে কাঁদতে চাইছে আরো বেশি। এই দৃশ্যের কথা কল্পনা করে ভীষণ খারাপ লাগছে এই বলে সে রাজা ঝ্যাংকে ধরে কাঁদতে থাকে অনবরত আরো। এদিকে দেখা ইউচ্যাং আর লিউসি দুজনে মুখোমুখি হয়ে তর্ক করছে। দুজনেই একসাথে বলে ওঠে তারা বলেছিল যে দুজনের একটা করে সীমা আছে, যে সীমা অতিক্রম করে তারা কোনো কাজই করবে না। বলে লিউসিকে সে প্রমাণ করবে কি করে রাজা রানীর উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা লিউসি করেন। লিউসি রেগে বলতে থাকে ইউচ্যাংকে তার সাহস কি করে হলো তাকে এই প্রশ্নটা করার যে কি করে প্রমাণ করবে, কারণ এরকম কোনো কাজই সে কখনো করেনি। ইউচ্যাং বলে লিউসি কথা দিয়েছিল ইউচ্যাংকে যে জিনফিং এর কোনো ক্ষতি হবে বা তার কষ্ট হবে এরকম কোনো কাজ সে করবে না। লিউসি বলে ইউচ্যাং তাকেও কথা দিয়েছিল, অর্থাৎ লিউসিকে কথা দিয়েছিল যে কেয়ারলেস এর মতো কোনো আচরণ বা কাজ সে করবে না। তারপর এখানে দুজনে একসাথে বুঝতে পারে তারা দুজনেই কাজটা করেনি, কোনো তৃতীয় ব্যক্তির কাজ এটা। দুজনে এখানে এক একবার করে বলতে থাকে এই হয়তো রাজমহলেরই কোনো মানুষের কাজ, মহলে দীর্ঘদিন ধরে লুকিয়ে কাজ করে যা গভীরের অনেক কিছু বিষয় তথ্য সে জানে। সব থেকে বড় কথা জিনফিং যে সেই ফর্মুলার বিষয়ে জানে সেই বিষয়টা এখন জানাজানি হয়ে গেছে, হয়তো তারা অনুমান করে দুজন। চ্যাং বলে লিউসিকে তার কি মাথা খারাপ হয়ে গেছে যে জিনফিংকে দিয়ে কাজটা করানোর কথা ভাবছে। লিউসি জানতে চায় লিউসির থেকে এর মধ্যে জিনফিংকে কেন সে ইনভলভ করিয়েছে। সে বলে যে সেই ফর্মুলা তাদের তাড়াতাড়ি করে পেতে হবে, এখন বুঝে গেছে তৃতীয় কোনো ব্যক্তি এর মধ্যে আছে, তৃতীয় ব্যক্তি এর মধ্যে তার আগে সেই সূত্র পেয়ে গেলে বিনাশকারী হয়ে যাবে ব্যাপারটা। সে এটাও বলে সব থেকে খতরনাক জায়গা, সব থেকে সুরক্ষিত স্থান, সে আশা করছে এখানে জিনফিং এর কিছু হবে না। চ্যাং সেখান থেকে চলে যেতে গেলে লিউসি বলতে থাকে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং এর বাবার একটা প্রিয় বাক্যাংশ ছিল যে তারা যদি কোনো রকম রিস্ক না নেয় তাহলে যেই জিনিসটা প্রাপ্ত করতে চায় সেই জিনিসটা হাসিল করতে পারবে না। ইউচ্যাং বলে লিউসিকে তার বাবার বিষয়ে তার সাথে কথা না বললেই ভালো হয়। সে এখানে ইউচ্যাংকে মনে করায় সে যেন ভুলে না যায় তার বাবা অর্থাৎ ইউচ্যাং এর বাবার মৃত্যু কিভাবে হয়েছে। এদিকে দেখায় কনসার্ট ডগার নিজের কক্ষে বসে একটা চিঠি পড়ছে, যে চিঠির মধ্যে লেখা লি অর্থাৎ রাজা ঝ্যাং এর মা যে সূত্র ফর্মুলাটা ছেড়ে গিয়েছিল, ফর্মুলাটা তাদের তাড়াতাড়ি প্রাপ্ত করতে হবে, নাহলে তাদের সমস্যা হয়ে যাচ্ছে। ডাউগার এই কথাগুলো পড়ে একটু চিন্তায় পড়ে কনসার্ট ডাউগার কক্ষে তার অ্যাটেন্ডার এসে তাকে জানাচ্ছে যে আজকের ঘটনাটা তাদের তরফের কোনো মানুষের দ্বারা হয়নি, কোনো ডাকাত বা অন্য কোনো হত্যাকারী অন্য কেউ পাঠিয়েছে, তাদেরাই এই ঘটনাটা ঘটিয়েছে। উত্তরে কনসার্ট ডাউগার
বলে ভালো হয়েছে, কথাটা শুনে তার ভালো লাগলো। রাজা রানী কেমন আছে এই কথাটা জানতে চাইলে তার অ্যাটেন্ডার জানায় যে আগের থেকে এখন ভালো আছে। তার অ্যাটেন্ডার বলে কনসার্ট ডগারকে তাদের সেই ফর্মুলা তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে যেটা রাজা চ্যাংয়ের মা কনসার্ট লি ছেড়ে গিয়েছিল। তোরে কনসার্ট ডগার জানায় যে ইউ চ্যাংকে সে আজকে সংকেত দিয়ে দিয়েছে আর আশা করছে খুব তাড়াতাড়ি সে সেই সূত্রটা খুঁজে বের করবে, কারণ তৃতীয় কোনো পক্ষ যদি এর মধ্যে সামিল হয়ে যায় তাহলে সমস্যাই তৈরি হয়ে যাবে। তারা যে যে পরিকল্পনা করে রেখেছে সেগুলো বরবাদ হয়ে যেতে পারে। এদিকে দেখায় রানী জিনফেং ইউ চ্যাং এর কাছে এসেছে লিংশু একাডেমিতে। তাকে টায়ার্ড দেখে জিজ্ঞেস করছে তাকে এত টায়ার্ড কেন দেখতে লাগ। তোর ইউ চ্যাং জানায় যে গতকাল রাতে সে ঠিক মতো ঘুমোতে পারেনি তাই তাকে টায়ার্ড লাগ। জিনফেং বলে সে ভাবতে পারেনি তার বন্ধু এরকম শান্ত হয়ে থাকবে, কখন কোনো বাজে পরিকল্পনা করবে না। ভালো লাগছে তাকে এরকম শান্ত থাকতে দেখে। এখন চ্যাং বলে জিনফেংকে যে সে নিশ্চয়ই কোনো কাজের জন্য এসেছে, সাধারণত এভাবে ভরে ভরে প্রশংসা কখনোই করে না সে। ফেং বলে এটা সবসময় উচিত তার পক্ষে যে এই রেকর্ডটা যেন সবসময় তৈরি রাখে। তার বন্ধু প্রশংসা ভুল করেও করতে চায়, কারণ এখানে খুব ভালো মতো জানে যে তার বন্ধু কতটা দুষ্টু। চ্যাং জিনফেং এর থেকে কারণ জানতে চাইলে জিনফেং জানায় যে রাজা চ্যাংয়ের গায়ে অনেক ক্ষত আছে, ওদের সে অনেক দাগ আছে আর অন্যান্য চিকিৎসক যে ওষুধ দিয়েছে সেগুলো বেশি প্রভাবী না, তাই এখানে সে ইউচ্যাংয়ের থেকে ওষুধ চাইছে যেগুলো দিয়ে নিরাময় হয়ে যাবে রাজা চ্যাং তাড়াতাড়ি। এখানে ইউচ্যাং একটা ওষুধ দিয়ে জিনফেংকে বলে যে 7 দিন ধরে দিনে আর রাতে একবার করে রাজা চ্যাংয়ের গায়ে লাগিয়ে দিলে নিরাময় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইউচ্যাং দেখে রানী জিনফেং সেখান থেকে যেতে থাকলে ইউচ্যাং তাকে বলতে থাকে ফর্মুলা কিয়ান হু ওয়াফু ফর্মুলার বিষয়ে সে কথা বলেছিল আগে, এই বিষয়ে নিশ্চয়ই জিনফেং এর মনে আছে। জিনফেং বলে হ্যাঁ, তার মাথা থেকে বেরিয়ে গেছিল যে কিছুদিন আগে কথা হয়েছিল, আসলে এই কদিন সে ব্যস্ত ছিল। জিনফেং জানতে চাই ফর্মুলাটা কি বিষয়ে, উত্তরে ইউচ্যাং জানে এটা সৌন্দর্যর বিষয় ফর্মুলা। জিনফেং বলে তার বাবা লিউসি এই ফর্মুলাটা নিয়ে কি করতে চাইছে। ইউচ্যাং বলে লিউসিকে সুন্দর দেখতে, সে হয়তো তার যৌবন ধরে রাখার জন্য এই ফর্মুলাটা চাইছে। এখানে বলে হ্যাঁ, হয়তো এরকমই কোনো বিষয়, সে নিজে সৌন্দর্য ধরে রাখবে আর তার মাকে অর্থাৎ ইউমফুকে সিডিউস করবে বারবার। জিনফেং জানতে চাই এই ফর্মুলাটা কি করে সে পেতে পারে। চ্যাং জানায় জিনফেংকে যাদের একসাথে কাজ করতে হবে। জিনফেং বলে সে তো এত দয়ালু, একসাথে কাজ করার কথা বলছে। উত্তর ইউচ্যাং জানায় সে দয়ালু নয়, কিন্তু স্বার্থপরের কারণের জন্যই সেই কাজটা করতে চাইছে, মানে তার নিজের একটা স্বার্থ আছে। জিনফেং এখানে ইউচ্যাং এর সেই স্বার্থ সম্বন্ধিত কারণটা জানতে চাইলে যখন সেই ফর্মুলাটা সে পেয়ে যাবে তখন সেটার একটা প্রতিলিপি বানাবে, কারণ এই বিষয়টা তার পেশার সাথেও খানিকটা সম্বন্ধিত। জিনফেং বলে হ্যাঁ, এখন সে বুঝতে পেরেছে সে কেন আর কিসের জন্য চাইছে এই কিয়ান হুয়াফু ফর্মুলা বা সূত্র। জিনফেং বলে ইউচ্যাংকে তাহলে সেই কাজটা কি করে করবে। উত্তর ইউচ্যাং বলে তার মাথায় একটা প্ল্যান আছে। এখানে আসলে রাজাকে এবং বেশি সুরক্ষা কর্মী নিয়ে রানীকে বেরিয়ে যেতে হবে মহল থেকে, যাতে এখানে ইউচ্যাং বিভিন্ন জায়গায় খুঁজে দেখতে পারে সেই ফর্মুলার জিনিসটা। সে কিছুদিনের মধ্যে শুনেছে যে শিক্ষক বেই এবং জেনারেল লি এই দুই পরিবারের মধ্যে বিবাহ সম্পর্ক হতে চলেছে। এই বিবাহে যদি রাজা রানী বেশি সংখ্যক সৈন্য নিয়ে চলে যায় তাহলে এখানে সুবিধা হবে ইউচ্যাং এর জন্য তালাশি নিতে। বলে এমনিতেই তারা সেই বিবাহ অ্যাটেন্ড করতে যাচ্ছিল, এটা ইজি তার জন্য, সেই কাজটা করে দেবে ঠিকই। এদিকে দেখায় জিনফেং যেতে থাকলে রাজা ঝ্যাং এসে তার সাথে কথা বলতে চায়। জিনফেং বলে রাজা ঝ্যাংয়ের ড্রেসিং এর জন্য এখনো সময় আছে, এত তাড়াতাড়ি এই ড্রেসিং পাল্টানোর কোনো দরকার নেই। রাজা ঝ্যাং বলে জিনফেংকে সেই বিষয়ে কথা বলতে আসেন, শুধুমাত্র এইটুকু জানাতে চাইছে রানী জিনফেংকে এরপর থেকে রাজা ঝ্যাংয়ের ড্রেসিং সুয়ানকেই করতে দিতে জানো দেয় রানী জিনফেং। রানী জিনফেং বলে হ্যাঁ, এবার ব্যাপারটা বুঝতে পেরেছে যে কেন এরকম বলছে রাজা ঝ্যাং। এখানে হয়তো অ্যাটেন্ডার সুয়ানি কমপ্লেন করেছে যে রানী জিনফেং ভালোভাবে কাজ করছেন। রাজা ঝ্যাং জানে জিনফেংকে এরকম কোনোই কারণ নেই। রাজা ঝ্যাং বলে জিনফেংকে এখানে সে কারণ ভাবছিল যে সম্ভবত রাজা রানী দুজনের প্রতি অ্যাটাচ হয়ে পড়ছে, তাদের ভালোবাসার কারণ নজর লেগে গেছে, কেউ ঈর্ষান্বিত হচ্ছে, তাই হয়তো তাদের দুজনের উপর আক্রমণ করেছিল সেদিন। তাই এখানে রাজা ঝ্যাং চাইছে যে জিনফেং আর রাজা ঝ্যাং এর মধ্যে খানিকটা দূরত্ব থাকুক। জিনফেং বলে জিনফেং তো আছে রাজা ঝ্যাংকে প্রোটেক্ট করার জন্য। রাজা ঝ্যাং বলে আর তাদের লক্ষ্য যদি জিনফেং হয়ে থাকে তখন। জিনফেং এখানে হেসে বলে রাজা ঝ্যাং কি এখানে বোকা, আগের দিন যেভাবে রানীকে বাঁচিয়েছিল সে শরীরের উপর সেই তলোয়ারের আঘাত নিয়ে এভাবেও বাঁচাবে আবার প্রতিবার। জিনফেং হেসে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে তাদের দুজনের প্রতি স্নেহ প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই বলে সে লাফ দিয়ে রাজা ঝ্যাংয়ের গালে চুম্বন করে দেয়। জিনফেং বলে এভাবে প্রাইভেটে তারা স্নেহ প্রদর্শন করলেই হবে। জিনফেং বলে যে এটা সে মানে যে তার থাকাকালীন সবকিছু ঠিক হয়ে যাবে। জিনফেং এখানে রাজা ঝ্যাংয়ের শুভাকাঙ্ক্ষী, সেই একমাত্র যে রাজা ঝ্যাংকে সবসময় নিজের চোখের সামনে দেখতে। জিনফেং যেতে যেতে বলতে থাকে যে তার পেছনে তাড়াতাড়ি যেন রাজা ঝ্যাং চলে আসে, এবার ড্রেসিং করার সময় চলে এসেছে, সে তার ড্রেসিং করে দিচ্ছে। রাজা ঝ্যাং বলে তার পেছনে যাওয়া ছাড়া
ছাড়া তার হয়তো আর কোনো গতিও সে দেখতে পাচ্ছে না। এদিকে দেখায় রাজা এবং রানী সেই বিবাহে উপস্থিত হয়েছে অ্যাটেন্ড করার জন্য। জেনারেল লি এবং শাহী শিক্ষক বেইয়ের ছেলে আর মেয়ের, মানে তারা দুজন রাজা রানীকে অভিবাদন জানিয়ে বলছে তারা ভীষণ খুশি হয়েছে এবং তারা প্রচন্ড আভারী যে রাজা রানী তাদের বিয়েতে যোগদান করেছে। তাদের পরিবার এবং ছেলে মেয়েদের জন্য সম্মানের বিষয়। ঝ্যাংজানা এত বিনম্র তাদের সামনে না হতে, এই উপচারিকতা না দেখাতে এবং রাজ পরিবার বরং জেনারেল লি এবং শিক্ষক বেইয়ের ওপর যথেষ্ট আভারীদের সাম্রাজ্যে যোগদান করে তাদের এত মজবুত করার জন্য। এদিকে এগিয়ে গিয়ে নব বিবাহিত বর আর বধূকে জিজ্ঞেস করতে থাকে যে তারা কি আগে তাদের দুজনকে দেখেছে, পরিচয় আছে, কথাবার্তা হয়েছিল। উত্তরে দুজনেই মাথা নাড়িয়ে না জানা। ঝ্যাং এখানে জিনফেংকে নিজের কাছে ডেকে নেয়। ওনার পরিবার এখানে জিনফেংকে বলতে থাকে যে প্যারেন্টসদের জন্যই উচিত তাদের সন্তানদের বিবাহ অ্যারেঞ্জ করা। তাদের ছেলে মেয়েদের বিয়ে তখন ঠিক হয়ে গেছিল যখন তারা ছোট। জিনফেং বলে সে এরকম কিছু মিন করতে চায়নি, সে আসলে বলতে চেয়েছিল যে রাজা রানীর বিয়ে হয়ে যাওয়ার পর তারা দুজনকে দেখেছিল সামনাসামনি। এই এক্সপিরিয়েন্সটা নববিবাহিত দম্পতির জন্য খুব অন্যরকম আর অদ্ভুত হবে। এদিকে দেখায় শাহী চিকিৎসক ইউচ্যাং রাজমহলের সমস্ত জায়গায় তন্ন করে খুঁজে যাচ্ছে, কিন্তু সেই ফর্মুলা কোথাও পাচ্ছে না। ইউচ্যাং তারপর মনে মনে দাঁড়িয়ে ভাবতে থাকে যেরকমটা নোটে লেখা ছিল সেরকমই তো সে সব জায়গায় খুঁজে দেখছে, তো এখনো পর্যন্ত তো সেরকম কোনো ফর্মুলার কোনো সূত্র কিছুই পেল না। রাজা রানীর বিবাহ স্থান থেকে যাওয়ার সময় চলে এলে জিনফেং বলতে থাকে নববিবাহিত বধূর জন্য তার একটা উপহার। শিক্ষক বেই বলে যে রাজা ঝ্যাং প্রথমেই তাকে অনেক উপহার দিয়ে। তোরে জিনফেং জানা এটা রানী জিনফেংয়ের তরফ থেকে সেই নববিবাহিত বধূকে উপহার একটা, শুধুমাত্র তার জন্য। সেই নতুন কনের কাছে গিয়ে বলতে থাকে সে তাকে একটা ইচ্ছে উপহার দিচ্ছে। উনি কনের কোনো সমস্যা হবে তখন রানী জিনফেং এর কাছে গিয়ে সেই বিষয়ে সে বলতে পারে। বিশেষত তার বর যদি তাকে কোনোভাবে বিরক্ত করে, খারাপ লোকদের সাহায্য করতে রানী জিনফেং একেবারে অতি উত্তম। এদিকে দেখায় রাজা রানী ঘোড়ার গাড়ি করে যেতে থাকলে রানী বলতে থাকে রাজা ঝ্যাং কোনো কথা বলছে না কেন। উত্তরে রাজা ঝ্যাং বলে যে সে সবার সাথে খুবই উদার। রানী জিনফেং সবার সাথে খুবই উদার, কিন্তু রাজা ঝ্যাং এর সাথে তুচ্ছ ব্যবহার করে। তোরে জিনফেং জানায় যে সে রাজা, সে যা চায় সব পেতে পারে, সব করতে পারে। ঝ্যাং বলে এরকমটা কোনো জায়গায় কোনো নিয়মে লেখা নেই যে সে রাজা বলে সে সবই করতে পারে, সবই পাবে। জিনফেং বলে ঠিক আছে, এখানে রাজা ঝ্যাং যা চায় সে তার কাছ থেকে চাইতে পারে, সে তাকে একটা উইশ দিচ্ছে। রাজা ঝ্যাং বলে খুবই ভালো কথা, তাহলে এখানে সে ইচ্ছা করছে যাতে রাজার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যায়। জিনফেং বলে ভীষণ চতুর না, সে সব ইচ্ছা পূরণ করতে চাইছে। রাজা ঝ্যাং বলে এক্ষুনি তো বললো রানী জিনফেং মিথ্যে কথা বলে না, সে কথা দিচ্ছে যাবতীয়। জিনফেং বলে ঠিক আছে, রাজার সমস্ত ইচ্ছা পূরণ করা তার মাথায় একটা প্ল্যান আছে বলে সে গাড়ির চালককে গাড়ি থামা। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।